হ্যালো, আজকের এই আয়োজনে আপনাদের স্বাগত। চলুন ইতিহাস ঘেটে দারুণ একটা ব্যাপার এক্সপ্লোর করি। অষ্টম থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে গড়ে ওঠা গাণিতিক ভিত্তিগুলো কিভাবে আজও আমাদের বর্তমান বিশ্বকে রূপ দিচ্ছে, সেটাই আজ আমরা দেখব। গণিত তো একটা সর্বজনীন ভাষা, তাই না? আর একটু পেছনের দিকে তাকালেই বোঝা যায় আজকের আধুনিক বিজ্ঞানের অনেক কিছুরই শিকড় লুকিয়ে আছে সেই চমৎকার সময়টার জ্ঞান চর্চার মধ্যে। আপনারা হয়তো স্ক্রিনের এই বিখ্যাত উক্তিটি দেখছেন, ঐতিহাসিক এডওয়ার্ড গিবনের কথাটা একটু খেয়াল করুন। তিনি কিন্তু এই একটা কথার মাধ্যমেই বিশ্বব্যাপী প্রচলিত অন্ধকার যুগের মিথকে পুরোপুরি ভেঙে দিয়েছেন। যখন ইউরোপের একটা বড় অংশ জ্ঞানের দিক থেকে আক্ষরিক অর্থে স্থবির ছিল, ঠিক তখন ইসলামী সভ্যতার বুদ্ধিবৃত্তিক আলো চারপাশকে আলোকিত করেছিল। সময়টা ছিল বৈজ্ঞানিক এক অসাধারণ জাগরণের। আজকের আয়োজনে আমরা ধাপে ধাপে এগোব। আমরা আলোচনা করব বিজ্ঞানের স্বর্ণযুগ, বীজগণিতের জন্ম, ত্রিকোণমিতি ও মহাকাশ নিয়ে কাজ, শূন্য ও দশমিতের সেই যুগান্তকারী বিপ্লব, জ্যামিতি ও ক্যালকুলাসের ভিত্তি, এবং সবশেষে কথা বলবো আধুনিক গণিতের রূপকারকে নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমেই আসা যাক আমাদের প্রথম পর্বে, বিজ্ঞানের স্বর্ণযুগ এবং কিভাবে এটি অন্ধকার যুগের প্রচলিত ধারণাকে বদলে দিয়েছিল। টাইমলাইনটার দিকে একটু চোখ বুলান। 760 সালে বাগদাদ প্রতিষ্ঠার পর থেকে স্পেনে অনুবাদ আন্দোলন পর্যন্ত সময়টার অগ্রগতি কিন্তু বেশ রোমাঞ্চকর। বাগদাদে গড়ে ওঠা হাউস অফ উইজডম বা দারুল হিকমত ছিল তৎকালীন বিশ্বের বিশাল এক বুদ্ধিবৃত্তিক কেন্দ্র। বিভিন্ন সভ্যতার জ্ঞান সেখানে সংরক্ষিত হচ্ছিল। আর মজার ব্যাপার হল, স্পেনে হওয়া এই অনুবাদগুলোই কিন্তু পরে ইউরোপীয় রেনেসার বীজ বপন করেছিল। কিন্তু আপনারা হয়তো ভাবছেন, সে সময় হঠাৎ করে এত গাণিতিক গবেষণার দরকার পড়ল কেন? এর পেছনে বড় একটা চালিকা শক্তি ছিল ধর্মীয় বাধ্যবাধকতা। এই যেমন ধরুন, জাকাতের হিসাব করা, কিবলার সঠিক দিক নির্ণয় কিংবা উত্তরাধিকারের নিয়ম, প্রতিটি কাজের জন্যই দরকার ছিল একদম নিখুঁত গাণিতিক হিসাব নিকাশের। এই প্রাত্যহিক এবং ধর্মীয় প্রয়োজনগুলোই পণ্ডিতদের নতুন নতুন গাণিতিক পদ্ধতি আবিষ্কার করতে একরকম বাধ্য করেছিল। এবার আমরা যাব দ্বিতীয় পর্বে, বীজগণিতের জন্ম। গণিতের একেবারেই নতুন একটি ভাষা কিভাবে তৈরি হল, চলুন সেটা দেখি। আমরা সবাই যেটাকে অ্যালজেব্রা বা বীজগণিত বলে চিনি, শব্দটার উৎপত্তি কিন্তু আরবি আলজাবর থেকে। এর কনসেপ্টটা বেশ সুন্দর, জানেন? এর মানে হল ভাঙা অংশের পুনর্মিলন, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে থাকা বা বিচ্ছিন্ন অংশগুলোকে এক করে একটা সমাধানে পৌঁছানো। ঠিক এখান থেকেই অজানা সমীকরণ সমাধানের একদম নতুন একটা দিগন্ত খুলে যায়। আরেকটা দারুণ ব্যাপার খেয়াল করুন, অঙ্কের ওই অজানা রাশি এক্সকে তো আমরা সবাই চিনি, তাই না? মধ্যযুগের আরবি পণ্ডিতরা এই অজানা রাশিকে বলতেন শাই, যার মানে হল একটি জিনিস বা এথেং। পরে স্প্যানিশ ভাষায় যখন এর অনুবাদ হচ্ছিল, অনুবাদকেরা এর সমতুল্য কোনো অক্ষর না পেয়ে স্রেফ এক্স অক্ষরটি ব্যবহার শুরু করেন। ভাষাগত বিবর্তনের এর চেয়ে দারুণ উদাহরণ আর কি হতে পারে? আমাদের তৃতীয় পর্বটি হল ত্রিকোণমিতি ও মহাকাশ। চলুন দেখি কিভাবে সে সময়ে আকাশের মানচিত্র তৈরি হয়েছিল। ভাবুন তো, কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া সে সময় আল বাত্তানি এবং আল বিরুনির মতো পণ্ডিতরা আকাশের গ্রহ নক্ষত্রের গতিবিধি মাপতেন কিভাবে? তারা মূলত ব্যবহার করেছিলেন গোলাকার ত্রিকোণমিতি। সাইন, কোসাইন আর টেনজেন্টের সূত্রগুলো বের করে তারা জ্যোতির্বিজ্ঞানীদের জন্য এমন নিখুঁত মানচিত্র তৈরির সুযোগ করে দিয়েছিলেন, যা দিয়ে চমৎকার সব অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট বা জ্যোতির্বিজ্ঞার যন্ত্র বানানো সম্ভব হয়েছিল। এবার আসুন চতুর্থ পর্বে, শূন্য এবং দশমিকের বিপ্লব। এই ব্যাপারটা আমাদের গণনার পদ্ধতি চিরতরে বদলে দিয়েছিল। এখানে রোমান আর আরবি সংখ্যাগুলোর একটু তুলনা করে দেখুন। ধরুন, আপনাকে DCCCVIII লিখে ব্যবসা বাণিজ্যের হিসাব করতে বলা হলো। বেশ কঠিন এবং সময় সাপেক্ষ, তাই না? এর বদলে যখন দশমিক পদ্ধতি চলে আসলো, সেটা ছিল বিশ্ব বাণিজ্যের জন্য এক যুগান্তকারী লাফ। গণনা হয়ে গেল একদম পানির মতো সহজ। আর এই দশমিক পদ্ধতির ম্যাজিকটা কিন্তু অসম্পূর্ণ থেকে যেত একটা চমৎকার জিনিস ছাড়া, আর সেটা হলো শূন্য। মুসলিম গণিতবিদরাই প্রথম ইউরোপের কাছে ভারতীয় এই শূন্যের কনসেপ্টটি পরিচয় করিয়ে দেন। সত্যি বলতে, এই একটা মাত্র সংখ্যার সংযোজন ছাড়া আজকের দিনের পজিশনাল নাম্বারিং সিস্টেম কিন্তু কোনোভাবেই কাজ করত না। শূন্য ছাড়া স্থানীয় মান বোঝানো একেবারে অসম্ভব ছিল। আমাদের পঞ্চম পর্ব, জ্যামিতি ও ক্যালকুলাসের ভিত্তি, যা রেনেসার অনেক আগেই আবিষ্কৃত হয়েছিল। আমরা সাধারণত ভাবি নিউটন আর লাইবনিজ বুঝি ক্যালকুলাসের সবটা করেছেন। কিন্তু দেখুন, তাদেরও কয়েক শতাব্দী আগে সেই 11 শতকে হাসান ইবন আল হাইতাম ইন্টিগ্রাল ক্যালকুলাস ব্যবহার করে প্যারাবোলার ক্ষেত্রফল বের করছেন। আবার 13 শতকে শরফুদ্দিন আল তুসি ফাংশনের ডেরিভেটিভ বের করার মেথড তৈরি করছেন। আধুনিক গণিতের ভিত রচনা করার একেবারে সুস্পষ্ট ধাপগুলো তারা দেখিয়ে গিয়েছিলেন।
ক্যালকুলাসের বাইরে জ্যামিতিতেও কিন্তু বিশাল কাজ হচ্ছিল সে সময়। যেমন ধরুন ফার্সি গণিতবিদ ওমর খৈয়ামের কথা। তিনি কনিক সেকশন নিয়ে বিস্তর গবেষণা করেন আর নতুন সব জ্যামিতিক বৈশিষ্ট্য আবিষ্কার করে ইউক্লিডীয় জ্যামিতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। সবশেষে আমাদের ষষ্ঠ পর্ব আধুনিক গণিতের রূপকার, যেখানে আমরা ফোকাস করব আল-খাওয়ারিজমির ওপর। আজকের দিনে আমরা তো সারাক্ষণ অ্যালগোরিদমের কথা বলি, তাই না? কম্পিউটার প্রোগ্রাম, মোবাইল অ্যাপ সবকিছুই এর ওপর চলছে। কিন্তু আপনারা কি জানেন এই অ্যালগোরিদম শব্দটা সরাসরি এই নবম শতাব্দীর জিনিয়াস আল-খাওয়ারিজমির ল্যাটিন নাম থেকে এসেছে? এটি তার অসামান্য কাজের প্রতি এক দারুণ স্বীকৃতি। তাকে কেন বীজগণিতের জনক বলা হয় তা স্ক্রিনে দেখলেই বুঝবেন। তার লেখা আলজাবার বই কিংবা পাটিগণিত নিয়ে লেখা কিতাবুল হিন্দ এসবের প্রভাব ছিল সুদূরপ্রসারী। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে ১৬ শতক পর্যন্ত তার বই ব্যাপকভাবে পড়ানো হতো। তিনি সমীকরণের ৮০০-র বেশি উদাহরণ দিয়ে পুরো সিস্টেমটাকে মানুষের হাতের মুঠো এনে দিয়েছিলেন। বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও একবার বলেছিলেন, গণিত হল বিজ্ঞানের চাবিকাঠি এবং দরজা। উক্তিটা দারুণ, তাই না? কিন্তু আজকের এই আলোচনার পর এটা বেশ পরিষ্কার হয়ে যায় যে আসলে কারা সেই দরজাটা তৈরি করেছিলেন আর কারাই বা আধুনিক বিজ্ঞানের সেই চাবিকাঠিটা প্রথম নিপুণ হাতে গড়েছিলেন। শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভাবুন তো, এই যে বীজগণিত কিংবা শূন্যের ধারণা এই পণ্ডিতরা দিয়ে গেলেন, এসব ছাড়া আজকের এই আধুনিক প্রযুক্তি, কম্পিউটার বা স্মার্টফোন কি আদৌ সম্ভব হতো? আজকে আমরা যে ডিজিটাল যুগে বাস করছি তার কতটা আসলে সেই সোনালী অতীতের পণ্ডিতদের বুদ্ধিবৃত্তিক কাজের কাছে ঋণী? একটু ভেবে দেখবেন। আজকের আয়োজনে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।